Hello viewers, welcome back to my channel Learning Literature with Priyanka. I am Priyanka Mukherjee, your English educator. Class 11 second semester এর সেশন সিরিজ কন্টিনিউ করছি। আজকের ক্লাসে আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার র্যাপিড রিডার ফোক টেলস অফ বেঙ্গলের স্টোরি দ্য ঘোস্ট ব্রাহ্মণ পড়াবো। এই প্রসঙ্গে বলে রাখি, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য অনলাইন ক্লাস চলছে। যারা আমার ক্লাসে অ্যাডমিশন নিতে চাও তারা স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সেখানে বাকি ডিটেলস বলে দেওয়া হবে। তো চলো স্টার্ট করি আজকের টেক্সট দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল রিটেন বাই লাল বিহারী দে। লাল বিহারী দে সম্পর্কে কিছু কথা প্রথমেই বলি। রেভারেন্ড লাল বিহারী দে 1824-এর 18th ডিসেম্বর ব্রিটিশ ভারতের বর্ধমান জেলার সোনাপলাশিতে এক সুবর্ণ বণিক সম্প্রদায়ের পরিবারে জন্মগ্রহণ করেন। সৎ সজ্জন ব্যক্তি রাধাকান্ত দে ছিলেন তাঁর পিতা। 9 বছর বয়সে গ্রামের পাঠশালার পাঠ শেষ করে বাবার সঙ্গে তিনি কলকাতায় আসেন ইংরাজি শিক্ষার জন্য এবং ভর্তি হন রেভারেন্ড আলেকজান্ডার ডাফের জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল নামে পরিচিত। 1934 to 1944 সেখানেই পড়াশোনা করেন তিনি। ডাফের ইনফ্লুয়েন্সে 1843 2রা জুলাই আনুষ্ঠানিকভাবে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 1860 খ্রিস্টাব্দে সুরাটের পার্সি খ্রিশ্চান হরমাতজি পেস্টানজির কন্যাকে তিনি বিয়ে করেন। 1867 to 1889 এই সময়ের মধ্যে তিনি বহরমপুর এবং হুগলি জেলার বেশ কয়েকটি গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর কলেজে ইংলিশের প্রফেসর হিসেবে নিযুক্ত ছিলেন। কর্মজীবনের মুখ্য সময়ে বিভিন্ন চার্চে সার্ভ করবার পাশাপাশি 1867-এ বহরমপুর কলেজিয়েট স্কুলে প্রিন্সিপাল পদে যোগ দেন। পরবর্তীকালে 1872 খ্রিস্টাব্দ থেকে 1888 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ হুগলি মহসিন কলেজে ইংলিশের এবং মেন্টাল অ্যান্ড মোরাল ফিলোসফির প্রফেসর হিসেবে নিযুক্ত ছিলেন। একজন ডিভোটেড খ্রিশ্চান হয়েও তৎকালীন সমাজের যে কোনো বৈষম্যের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াতেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের ওপর অগাধ পাণ্ডিত্যের দরুন তিনি ইংরাজিতে 2টি পুস্তক রচনা করেন। 1874 খ্রিস্টাব্দে গোবিন্দ সামন্ত, পরে যার নাম পরিবর্তিত হয়ে হয় বেঙ্গল পেজেন্টস লাইফ তথা বাংলার কৃষক জীবন, এবং 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার ফোক টেলস অফ বেঙ্গল অর্থাৎ বাংলার লোকগল্প, যা পাঠক মহলে বহুল প্রশংসিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র এবং দীনবন্ধু মিত্রের মতো লাল বিহারী দেও বাংলার গরিব ও নিপীড়িত কৃষকদের জন্য অত্যন্ত আবেগ অনুভব করতেন। যদিও লাল বিহারী দের রচনাগুলি বেশিরভাগই ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা, তা সত্ত্বেও তিনি একটি বাংলা মাসিক পত্রিকা অরুণোদয় 1857 খ্রিস্টাব্দে সম্পাদনা করেছিলেন এবং চন্দ্রমুখী নামে একটি বাংলা উপাখ্যানও লিখেছিলেন। তিনি 3টি ইংরেজি ম্যাগাজিন, ইন্ডিয়ান রিফর্মার 1861, ফ্রাইডে রিভিউ 1866 এবং বেঙ্গল ম্যাগাজিন 1872, এই 3টি ম্যাগাজিনের সম্পাদক অর্থাৎ এডিটরও ছিলেন। লাল বিহারী দে এই পত্রিকাগুলিতে লেখার পাশাপাশি ক্যালকাটা রিভিউ এবং হিন্দু প্যাট্রিয়টেও নিয়মিত প্রবন্ধ লিখতেন। লাল বিহারী দে 1892 খ্রিস্টাব্দের 28 অক্টোবর 67 বছর বয়সে কলকাতায় মারা যান। এবার পরবর্তী যে প্রশ্ন মনে আসে তা হলো, হোয়াট ইজ ফোকটেল অর্থাৎ ফোকটেল কী? এই প্রসঙ্গে বলি, ফোকটেল হলো একটি কাল্পনিক গল্প যা মৌখিকভাবে শত শত, কখনো কখনো হাজার হাজার বছর ধরে চলে আসছে।
ফোক শব্দটি এসেছে জার্মান শব্দ ভল্ক থেকে, যার অর্থ পিপল অর্থাৎ মানুষ। লোককাহিনী এইভাবে সকল মানুষের গল্প বলে। এগুলি সাধারণত খুব সহজ সরল সোজাসাপটা বোধগম্য হয়। লোককাহিনীতে প্রাণীদের চরিত্র থাকে এবং এর মধ্যে কখনো কখনো ম্যাজিক্যাল এলিমেন্টও পাওয়া যায়। বিশ্বের প্রতিটি দেশে, প্রতিটি গ্রামাঞ্চলে, প্রতিটি অঞ্চলে লোককাহিনী প্রচলিত আছে। মানুষ যতদিন পৃথিবীতে বাঁচবে, লোককাহিনীও ততদিন পৃথিবীতে চলে আসবে, কারণ এটি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মুখে মুখে প্রচারিত হয়। মৌখিকভাবে মৌখিক গল্প বলে হচ্ছে লোককাহিনী। লোককাহিনী মূলত বিনোদনের জন্য প্রচলিত ছিল। যদিও আমরা এই কাহিনীকে শুধুমাত্র শিশুদের গল্প হিসাবেই ভাবি, তবে এই গল্পগুলি প্রাপ্তবয়স্কদের মধ্যেও সাড়া জাগায়। শ্রোতাদের আনন্দ ও শিক্ষা দেওয়ার জন্যই এই কাহিনীগুলি বলা হয়। লোককাহিনীগুলি বেশিরভাগ ক্ষেত্রে কোনো এক নাম না জানা লেখকদের দ্বারা লেখা হয়। বেশিরভাগ লোককাহিনীতে কোনো অতীত সময়ের কল্পনা করা হয়, যেমন একদা এক সময়ে এক তৃষ্ণার্ত কাক ছিল, বা অনেক কাল আগের কথা, সেখানে থাকতো এক গরিব ব্রাহ্মণ, অথবা একদা এক সময়ে বা অনেক আগে কোনো এক দূর দেশে, এরকম অতীত সময়ের কল্পনা করে সেই লোককাহিনীগুলি মৌখিকভাবে প্রচলিত আছে। লোককাহিনীতে চরিত্রস্বরূপ আমরা মানুষ দেখতে পাই, পশু পাখি, কোনো কাল্পনিক চরিত্র, কোনো ম্যাজিক্যাল এলিমেন্ট, এছাড়াও ভূত পিশাচ জাদুকর দৈত্য দানব, এই ধরনের ক্যারেক্টারও আমরা লোককাহিনীতে পাই। লোককাহিনীর গল্পগুলি একেবারেই জটিল হয় না, খুব সহজ সরল ভাষায় লোককাহিনী বর্ণনা করা হয়, কারণ এগুলি অঞ্চল বিশেষে প্রচারিত। তো কোনো অঞ্চলের যেটা মৌখিক ভাষা, সেই উপভাষাতেও লোককাহিনী প্রচলিত। ফোক টেলস অফ বেঙ্গল প্রথম প্রকাশিত হয়েছিল 1883 সালে। লালবিহারীদের ফোক টেলস অফ বেঙ্গল বা বাংলার লোককাহিনী বাংলার লোককথার প্রথম মুদ্রিত বই ছিল। এটি রিচার্ড কার্নাক টেম্পলকে উৎসর্গ করে লেখা হয় এবং প্রথমে তিনি লালবিহারী দেকে বাংলার লোককাহিনী সংগ্রহ করতে এবং সেটা প্রকাশ করতে পরামর্শ দিয়েছিলেন, এবং এতে 22টি গল্প রয়েছে। লালবিহারী দে ইংরাজি ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও বাংলার প্রতি তার অগাধ টান ছিল। গ্রামীণ বাংলা সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল, যা তাকে এই গল্প লিখতে সাহায্য করেছে। তো চলো শুরু করি আজকের গল্প, দ্য ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত ব্রাহ্মণ। Once on a time there lived a poor Brahman who, not being a Kulin, found it the hardest thing in the world to get married. Once on a time, অনেক দিন আগে। সাধারণত লোককাহিনীতে অনির্দিষ্ট অতীত সময়ের কল্পনা করা হয়। দেয়ার মানে সেখানে। দেখো, এখানে কোনো নির্দিষ্ট স্থানের উল্লেখ নেই। সাধারণত লোককাহিনীতে এরকম অজ্ঞাতনামা জায়গার কল্পনা করা হয়, যার হয়তো বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তো অনেক দিন আগে সেখানে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ, যিনি কুলীন ব্রাহ্মণ ছিলেন না। কুলীন ব্রাহ্মণ কাকে বলা হয়? ব্রাহ্মণ ক্যাটাগরির মধ্যে যারা হায়ার ক্লাসে বিলং করেন, অর্থাৎ উচ্চ সামাজিক মর্যাদাপূর্ণ ব্রাহ্মণ শ্রেণীকে কুলীন ব্রাহ্মণ বলা হয়। তো এই দরিদ্র ব্রাহ্মণটি কুলীন ব্রাহ্মণ ছিলেন না বলে কিছুতেই তার বিয়ে হচ্ছিল না। হি ওয়েন্ট টু রিচ পিপল, তিনি ধনী লোকেদের কাছে যাচ্ছিলেন, অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ,
এবং তাদের কাছে ঘুরে ঘুরে ভিক্ষা চাইছিলেন, টাকা চাইছিলেন। বেগড মানে ভিক্ষা চাওয়া। তো টাকা চাইছিলেন যাতে তিনি বিয়ে করতে পারেন, অর্থাৎ তার বিয়ের জন্য টাকার প্রয়োজন ছিল। টাকার অভাবে তিনি বিয়ে করতে পারছিলেন না, সেজন্য ধনী লোকেদের বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা চাইছিলেন যাতে তিনি বিয়ে করতে পারেন। And a large sum of money was needed, not so much for the expenses of the wedding as for giving to the parents of the bride. তার অনেক টাকার প্রয়োজন ছিল। নিডেড মানে প্রয়োজন। কিসের জন্য? বিয়ের জন্য তো বটেই, তার থেকেও বেশি টাকা দিতে হতো তখনকার দিনে কন্যার বাবা মায়েদের। তো কন্যার বাবা মায়েদের টাকা দেওয়ার জন্য এবং বিয়ের খরচা পূরণের জন্য তার অনেক টাকার দরকার ছিল। হি বেগড ফ্রম ডোর টু ডোর, তিনি দরজায়, এক দরজা থেকে আরেক দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা চাইছিলেন। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফক অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড। ফ্ল্যাটার্ড মানে তোষামোদ করা। সমস্ত ধনী লোকজনদের, ফোক মানে পিপল, লোকজনদের, তো অনেক ধনী লোকেদের তিনি তোষামোদ করছিলেন এবং শেষ পর্যন্ত বিয়ের এক্সপেন্সেস মেটানোর জন্য যে টাকার দরকার সেটা তার জোগাড় হয়ে গেল। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, যথাযথ সময়ে বিয়েও হয়ে গেল। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং তিনি তার স্ত্রীকে তার মায়ের কাছে অর্থাৎ বাড়িতে নিয়ে এলেন। আফটার আ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, কিছু সময় অতিক্রম হতে না হতেই তিনি তার মাকে বললেন, মাদার, I have no means to support you and my wife. I must therefore go to distant countries to get money somehow or other. I may be away for years, for I won't return till I get a good sum. In the meantime, I will give you what I have. You make the best of it and take care of my wife. এই যে স্পিচটা তিনি তার মাকে বললেন, দেখো পার্টে পার্টে বোঝাই। মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। মা, আমার কাছে তোমাকে সাহায্য করার মতো এবং আমার স্ত্রীকে দেখাশোনা করার মতো কোনো টাকা অবশিষ্ট নেই। আই মাস্ট দেয়ারফোর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার। মা, আমাকে অবশ্যই কোনো দূরের দেশে যেতে হবে এবং যে কোনো উপায়ে হোক আমাকে টাকা রোজগার করতেই হবে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, আমি হয়তো এখানে বেশ কয়েক বছর ফিরতে পারবো না, অর্থাৎ আমার বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে উপার্জনের জন্য। ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট আ গুড সাম, যতদিন না একটা ভালো মতো রোজগার করতে পারি, যতদিন না ভালো মতো অ্যামাউন্ট আমার কাছে আসে, আমি কিন্তু ফিরে আসবো না। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, এই সময়ের মধ্যে আমার কাছে যেটুকু আছে আমি তোমাকে দিয়ে গেলাম। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এইটা দিয়ে কোনো রকমে চালিয়ে নিও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর দেখাশোনা করো। The Brahman, receiving his mother's blessing, set out on his travels. এই বলে সেই গরিব ব্রাহ্মণটি মায়ের আশীর্বাদ নিয়ে বিদায় নিল। ব্লেসিং মানে আশীর্বাদ নেওয়া। In the evening of that very day, a ghost, assuming the exact appearance of the Brahman, came into the house. যেদিন গরিব ব্রাহ্মণটি বিদায় নিল, ঠিক সেই দিনই সন্ধ্যাবেলায় ব্রাহ্মণের মতো একই চেহারার এক ভূত এসে ব্রাহ্মণের বাড়িতে উঠল। খুব ভালোভাবে মনে পড়ে যে ঠাকুমার ঝুলিতে এরকম একটা গল্প দেখেছিলাম, যেখানে এক ঠাকুমা আর দুই নাতনির গল্প। ঠাকুমা বাড়ি থেকে বেরোচ্ছে এবং সে তার দুই নাতনিকে বলে যায় যে আজ রাতে সে ফিরতে পারবে না। তো এই বলে ঠাকুমা যে রাস্তা দিয়ে চলে যায়, সেই রাস্তায় পড়ে একটি গাছ। তো ওই গাছে এক পেতনি থাকতো। তো তখনকার দিনে লোককাহিনীতে ভূতেদেরকে পেতনি, শাকচুন্নি, পিশাচ এরকম নামে ডেসক্রাইব করা হতো।
তো ওই ভূতটি মনে করে যে এই সময়ে ঠাকুমা নেই, যাই ওই দুই নাতনির নরম নরম মাংস খেয়ে আসি। তো ওই ভূতটা ওই ঠাকুমার ছদ্মবেশে তাদের বাড়িতে আসে। এই গল্পটা ভীষণভাবে মনে পড়ছে। এগুলো দেখেছি ঠাকুমার ঝুলি, ইভেন আমি এখনও ঠাকুমার ঝুলি মাঝে মাঝে দেখি, ভালো লাগে। তো যাই হোক, তো সেই দিনই ব্রাহ্মণের মতো চেহারা বা ছদ্মবেশ নিয়ে এক ভূত এসে ব্রাহ্মণের বাড়িতে উঠল। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড। নববিবাহিত মহিলাটি মনে করে যে এই ভূতটি তার হাজব্যান্ড, তার স্বামী। সেড টু হিম, তাকে বলে, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন? তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড? তুমি বলে গিয়েছিলে যাওয়ার সময় যে তোমার ফিরতে অনেক বছর সময় লেগে যেতে পারে, তোমার মন হঠাৎ করে বদলে গেল কেন? দ্য ঘোস্ট সেড, ভূতটি বলল, অর্থাৎ সেই গরিব ব্রাহ্মণের ছদ্মবেশে সেই ভূত ব্রাহ্মণটি বলল, টুডে ইজ নট আ লাকি ডে, আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি। কি বলছে? যে আজকের দিনটা খুব একটা শুভ দিন নয়, সেজন্য বাড়ি চলে এলাম। এছাড়া আমার কাছে কিছু অল্প টাকা পয়সাও রয়েছে, আমি পেয়েছি। The mother did not doubt, but that was her son. মায়েরও কোনো সন্দেহ হলো না। মা ভাবল, এই আমার পুত্র। So the ghost lived in the house as if he was its owner and as if he was the son of the old woman and the husband of the young woman. সেই থেকে ভূতটা ওই বাড়ির মালিক হয়ে থেকে গেল। ওনার মানে মালিক, যেন সে সত্যি ওই বৃদ্ধা মহিলার ছেলে বা ওই নব বিবাহিত যে মহিলাটি তার স্বামী। সেই পরিচয়ে, সেই হিসাবে সে বিন্দাসে থাকতে শুরু করলো ওই বাড়িতে। As the ghost and the Brahman were exactly like each other in everything, like two peas, the people in the neighborhood all thought that the ghost was the real Brahman. যেহেতু এই ভূতটি সম্পূর্ণভাবে বা হুবহু ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছে, দুজনে মনে হচ্ছে একে অপরের পরিপূরক, অর্থাৎ কোনো দিকে অমিল নেই, যেন মটরশুঁটির দুটি কড়াইয়ের মতো হুবহু এক। সেই জন্য পাড়া প্রতিবেশীরা সন্দেহই করল না এবং তারা এই ভূত ব্রাহ্মণটিকেই মনে করল আসল ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস। এবার কিছু বছর পরে গরিব ব্রাহ্মণটি ফিরে এলো বাড়ি। And what was his surprise when he found another like him in the house? এবার মনে করো তুমি বাইরে গেছো কিছু বছরের জন্য বা কিছু মাসের জন্য বা কিছু দিনের জন্য, তুমি বাড়িতে ফিরে এসে দেখছো হুবহু তোমার মতোই একজন বাড়িতে তোমার পরিচয়ে বসবাস করছে, তোমার কেমন মনে হবে? তো সেটাই রিয়াকশানটা হয়েছে সেই ব্রাহ্মণটির। তো ব্রাহ্মণটি তো অবাক হয়ে গেছে এবং সে এসে দেখছে বাড়িতে যে তারই মতো একজন সেই বাড়িতে রয়েছে। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, হু আর ইউ? বাবা, ওই ভূতটি আসল ব্রাহ্মণকে বলছে, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস? ওরে বাবা, ও নিজের বাড়ি হয়ে গেল নাকি? বলছে, কি প্রয়োজনে তুমি আমার বাড়িতে এসেছো? কেন এসেছো আমার বাড়িতে? ভূত ব্রাহ্মণটি বলছে কিন্তু। হু অ্যাম আই? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ। আসল ব্রাহ্মণ উত্তর দিল, আমি কে? লেট মি আস্ক হু ইউ আর। আমাকে বলো তুমি কে? দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দিস ইজ মাই মাদার, ইনি আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, ইনি আমার স্ত্রী। আসল ব্রাহ্মণটি বলল সেই ভূত ব্রাহ্মণকে। এবার ভূতকেও তো উত্তর দিতে হবে নাকি? দ্য ঘোস্ট সেড, ভূত ব্রাহ্মণটি বললেন, হোয়াই হিয়ারিং ইজ আ স্ট্রেঞ্জ থিং। কি অদ্ভুত কথা বলছো বলো তো? মানে ভূত ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণকে বলছে, কি অদ্ভুত কথা বলছো তখন থেকে। এভরিওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, প্রত্যেকে জানে যে এটা আমার বাড়ি। দিস ইজ মাই ওয়াইফ, ইনি আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, এবং ওখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর ইয়ার্স, আমি
বহু বছর ধরে, আমি বছরের পর বছর এই বাড়িতেই তো বাস করছি, অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, এবং তুমি এখন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে, কত বছর পর এলে, তুমি এখন ভান করছো যে তুমি হচ্ছ এই বাড়ির মালিক, এটা তোমার বাড়ি, অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইয়োর ওয়াইফ, এবং এই মহিলা তোমার স্ত্রী, তুমি সেটা দাবি করছো, এতদিন পরে সেটা ভান করছো, নাটক করছো। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্ন ব্রাহ্মণ, তোমার মাথায় নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। তুমি হঠাৎ করে এলে, এসে বলছো এটা তোমার বাড়ি, ইনি তোমার ওয়াইফ, ইনি তোমার মা, সেটা বললে তো হবে না। সো সেইং দ্য ঘোস্ট, এই বলে ভূত ব্রাহ্মণটি ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, তার নিজেরই বাড়ি থেকে আসল ব্রাহ্মণকে বের করে দিল ভূত ব্রাহ্মণটি। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওন্ডার, ওন্ডার মানে বিস্ময়, অত্যন্ত হতবাক হয়ে যাওয়া। তো অত্যন্ত অবাক হয়ে গিয়ে সে বুঝতেই পারলো না যে তার সঙ্গে এটা কি হচ্ছে। তো ব্রাহ্মণটি চুপ করে গেল, মিউট মানে হচ্ছে চুপ করে গেল, সে অবাক হয়ে চুপ করে গেল। হি ডিড নট নো হোয়াট টু ডু, এবং সে কি করবে সেটা ঠিক করতে পারল না। At last he bethought himself of going to the king and of laying his case before him. শেষ পর্যন্ত তিনি মনস্থির করলেন, অর্থাৎ গরিব ব্রাহ্মণটি মনস্থির করলেন যে তিনি রাজদরবারে যাবেন, সেখানে রাজাকে সমস্ত ঘটনা খুলে বলবেন, তারপরে দেখা যাক কি হয়। The king saw the ghost Brahman as well as the Brahman, and the one was the picture of the other. So he was in a fix and did not know how to decide the quarrel. এবার দেখো, রাজাও তো প্রচণ্ড দ্বিধায় পড়েছে। রাজা দুজনকে ডেকে দেখলেন যে দুজনের চেহারাই তো একই রকম। রাজা নিজেই মনস্থির করতে পারলেন না, নিজেই ঠিক করতে পারলেন না আসল ব্রাহ্মণকে, তো কিভাবে তিনি বিচার করবেন? তিনি কিছুতেই মনস্থির করতে পারলেন না এবং এই ঝগড়ার সমাধান করতে পারলেন না। Day after day, the Brahman went to the king and besought him to give him back his house, his wife and his mother. এভাবে দিনের পর দিন, প্রতিদিন সেই আসল ব্রাহ্মণ, সেই গরিব ব্রাহ্মণটি রাজার কাছে যান এবং রাজার কাছে গিয়ে অনুরোধ করেন যে আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমার মায়ের কাছে, আমার স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন দয়া করে। Not knowing what to say every time put him off to the following day. রাজাও মনস্থির করতে পারেন না যে পরের দিন আবার গরিব ব্রাহ্মণটি আসবে, তাকে কি বলবো আমি তো নিজেই বুঝতে পারছি না। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, প্রতিদিনই রাজাও বলে যান যে পরের দিন এসো, কারণ তিনিও তো মনস্থির করতে পারছেন না তিনি কিভাবে বিচার করবেন। তাই গরিব ব্রাহ্মণটি যখনই তার কাছে প্রতিদিন বিচারের জন্য যেত, রাজা বারবারই প্রতিদিন তাকে বলতো যে আগামীকাল এসো। And every day the Brahman goes away from the palace weeping and striking his forehead with the palm of his hand. এবং প্রতিবারে ব্রাহ্মণ রাজদরবার থেকে চোখের জল ফেলতে ফেলতে ফিরে আসতো এবং সে তার মাথা চাপড়াতে চাপড়াতে, কপাল চাপড়াতে চাপড়াতে, কারণ সে ভাবছে কি অসহায় পরিস্থিতির মধ্যে সে রয়েছে। উইপিং মানে কান্না, প্যালেস মানে রাজদরবার বা রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদ থেকে প্রতিবারই ব্রাহ্মণ ফিরে আসতেন চোখের জল ফেলতে ফেলতে এবং কপাল চাপড়াতে চাপড়াতে, এবং কপাল চাপড়াতে চাপড়াতে কি বলতেন, কি বলতে বলতে ফিরে আসতেন, and saying, "What a wicked world this is! I am driven from my own house and another fellow has taken possession of my house and of my wife, and what a king this is! He does not do justice." এবং তিনি বারবারই তার মনে হতো কি, এটা কী ধরনের স্বার্থপর পৃথিবী, এ কী ধরনের লোভী পৃথিবী যে আমাকেই আমার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং অন্য একজন অপর অজ্ঞাতনামা অপরিচিত ব্যক্তি আমার জায়গায় আমার অধিকার নিয়ে রয়েছে, আমার স্ত্রীর অধিকার নিয়ে রয়েছে, আমার মায়ের অধিকার নিয়ে রয়েছে, এবং ইনি কী ধরনের রাজা যিনি কোনো বিচারই করতে পারছেন না। এই কথা ভাবতে ভাবতে প্রতিবারই কিন্তু গরিব ব্রাহ্মণটি রাজদরবার থেকে ফিরে আসত।